সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই লাইভ ক্লাসে প্রবেশ করেন। আপনারা সবাই কেমন আছেন? সবাই একটু কমেন্টে লেখেন, সবাই একটু হাজির দেন। আজকে শুক্রবার, সাপ্তাহিক বন্ধ, তারপরেও পরীক্ষা খুব সন্নিকটে, অথবা আমাদের পুরো সিলেবাস কভার করতে হবে, সেই কথা বিবেচনায় রেখে আজকে শুক্রবারেও ক্লাস করাচ্ছি। কোনো ব্যাপার না, আমাদের বেশি বেশি পড়তে হবে। সবাই ক্লাসে জয়েন করেন। সবাই একটু কমেন্ট করেন, হাজিরা দেন সবাই। ধ্রুবরাজ দাদা, আমি ভালো আছি। আপনাদেরকে লাইভ ক্লাসে দেখলে খুবই ভালো লাগে, পড়ালেখার প্রতি আগ্রহ আছে, এটা বোঝা যায়। যাদেরই পড়ালেখায় আগ্রহ ছিল, আমি আবার বলছি, যাদেরই পড়ালেখায় আগ্রহ ছিল তারাই পাশ করেছে, তারাই পদোন্নতি পেয়েছে, একদম হিসাব সোজা। যে লোক ক্লাস করে না অথবা বই পড়ে না, সে কি পাশ করতে পারবে? সে কি পদোন্নতি পাবে? না। তারাই পদোন্নতি পাবে যারা ক্লাস করতেছে এবং বই পড়তেছে, পড়ার প্রতি আগ্রহ আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ক্লাসে সবাইকে শুভেচ্ছা রইল। আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। সবাই কি রেডি ক্লাস করার জন্য? একটু ধৈর্য ধরেন প্লিজ, একটু শোনেন, ক্লাসটা একটু শোনেন প্লিজ। আপনার ক্ষতি হবে না, মানে এই যে 1 ঘন্টা টাইম যে দিবেন ক্লাসে, তেমন মানে ক্ষতি হবে না, উপকারই হবে। হ্যাঁ, খুব উপকার হবে। কী বা করবেন আপনি? মোবাইল টিপবেন, ফেসবুকে ভিডিও দেখবেন, ওর চেয়ে কিছু আইন শিখে যান। তাহলে আমরা দণ্ডবিধি অর্থাৎ পেনাল কোড, 1860 সালের পেনাল কোড, কিছু সংজ্ঞা আমরা পড়েছিলাম। 14 ধারায় রাষ্ট্রের কর্মচারী, 21 ধারায় সরকারি কর্মচারী, তারপর কি 22 ধারায় অস্থাবর সম্পত্তি, 29 ধারায় দলিল, 40 ধারায় অপরাধ, 52 সঠাইবেন কতে আশ্রয়দান, 53তে দণ্ডের প্রকারভেদ, 5 প্রকারের দণ্ড। এবার কি 73-74 নির্জন কারাবাস। নির্জন কারাবাস কাকে দেওয়া হয়? কেউ যদি আপনাকে প্রশ্ন করে, যে কোনো অপরাধীকে তো কি করে আদালত কারাদণ্ড দেয়, জেলখানায় কারাগারে কারাভোগ করে।
কিন্তু নির্জন কারাবাসটা আবার কি, এবং এইটা কাকে দেওয়া হয়? সব অপরাধীকে নির্জন কারাবাস দেওয়া হয় না। কিছু কিছু আছে কুখ্যাত অপরাধী, মনে করেন একটা জঘন্য একটা অপরাধ করেছে, গুরুতর একটা অপরাধ করেছে, শুধুমাত্র তাদেরকে 75 বর্ধিত দণ্ড, 76 ধারা, 76 থেকে 106 ব্যতিক্রম, সাধারণ ব্যতিক্রম, বিশেষ ব্যতিক্রম। অর্থাৎ একটা অপরাধ করবে, করার পরে এই অপরাধটা অপরাধ বলে গণ্য হবে না। অপরাধ করছে কিন্তু অপরাধ হবে না, এর কোনো শাস্তি হবে না। 76 ধারায় আছে আইন বলে বাধ্য। ঊর্ধ্বতন অফিসার অধস্তনকে একটা কমান্ড দিছে, সেই কমান্ডটা সে আইন বলে বাধ্য পালন করতে। তো সেই আইন বলে বাধ্য হয়ে কোনো কাজ করতে গিয়ে যদি অপরাধ হয়ে যায়, সেটা কিন্তু অপরাধ বলে গণ্য হবে না। 79 ধারায় আছে আইন সমর্থিত। সবসময় মনে রাখবেন 76 ধারাটা মূলত সরকারি কর্মচারীদের জন্য, আর 79 ধারাটা হচ্ছে পাবলিকদের জন্য। এই পাবলিক মনে করতেছে যে আমি যে কাজটা করব এটা আইনের সমর্থন করবে। আইন সমর্থিত কোনো কাজ করতে গিয়ে যদি অপরাধ হয়েও যায়, সেটা অপরাধ বলে গণ্য হবে না। এইবারে 80 ধারা, আইনানুগ কার্য সম্পাদনকালে অথবা সতর্কতার সাথে কোনো কার্য সম্পাদনকালে যদি কোনো অপরাধ হয়ে যায়, অর্থাৎ অপরাধমূলক উদ্দেশ্য ব্যতি রেখে, কারো ক্ষতি করার ইচ্ছা ব্যতি রেখে যদি কোনো অপরাধ হয়ে যায়, তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। তবে যথাযথ সতর্কতা যত্ন থাকতে হবে। আপনি পাঁচতলা বিল্ডিংয়ের কাজ করাইতেছেন, নিচে হচ্ছে রাস্তা। 5 তলা বিল্ডিংয়ের 4 তলা কমপ্লিট, 5 তলার কাজ করাইতেছেন, সোজা নিচে হচ্ছে রাস্তা। এখন আপনারা দেখছেন শহরে বিল্ডিংয়ের উপরে কোনো তলার কাজ করাইতে হলে চারপাশ থেকে কেমন জাল দিয়ে দেয়, টিন দিয়ে দেয় নিচ থেকে, যাতে কোনো কিছু যদি ইট পাথর যে কোনো কিছু পড়ে ওইটার উপরে পড়বে, সরাসরি মানুষের গায়ে পড়বে না। এখন আপনি সমস্ত কিছু ভালোভাবে আটকাইয়া ব্যারিকেড দিয়ে এবং ছাউনি দিয়ে আপনি এই কাজটা করতেছেন, তারপরেও যদি কিছু একটা পরে মানুষ মারা যায়, তখন চেক করা হবে যে যথাযথ সতর্কতা ছিল কিনা। যদি সতর্কতা থাকে তাহলে 80 ধারায় রেহাই পাবে, আর যদি সতর্কতা না থাকে, অর্থাৎ কোথাও অবহেলা করে কোনো একটা জায়গায় ছাউনি দেয় নাই, সেইখানে কিছু একটা ইট পড়ে একটা নিচে একটা মানুষ মারা গেল, তাহলে দণ্ডবিধি 304 ক। 304 ক ধারায় অপরাধী হবে। অবহেলার ফলে মৃত্যু, যদি সতর্কতা ঠিকভাবে থাকে তাহলে 80 ধারায় রেহাই পাবে, আর যদি সতর্কতা ঠিকভাবে না থাকে তাহলে 304 ক ধারায় অপরাধী হবে। তবে সতর্কতা ছিল কি ছিল না সেটা প্রমাণ করতে হবে কত ধারায়? সাক্ষ্য আইনের 105 ধারা মোতাবেক অথবা 103 ধারা মোতাবেক। তাহলে 80 ধারায় 3টা ধারা যুক্ত হবে। সতর্কতা থাকলে 80 ধারায় রেহাই পাবে, সতর্কতা না থাকলে 304 ক ধারায় দণ্ডিত হবে। আর সতর্কতা ছিল কিনা সেটা প্রমাণ করতে হবে সাক্ষ্য আইন 103 অথবা 105 ধারা মোতাবেক। এভাবে যদি আপনি সাজিয়ে লিখতে পারেন, ক নামক ব্যবসায়ী শহরে তার 10 তলা ফাউন্ডেশনের বাড়ির
বিল্ডিংয়ের কাজ করার সময় নিচে ওই যে চলাচলের রাস্তার উপরে কোনো ছাউনি না দিয়েই সে বিল্ডিংয়ের কাজ করাইতেছিল, তখন বিল্ডিং থেকে একটা ইট পড়ে নিচে চলন্ত অবস্থায় এক পথচারী মারা যায়। এক্ষেত্রে এই ব্যবসায়ীর অপরাধ নিরূপণ করুন। তাহলে ব্যবসায়ীর অপরাধ কি হবে? সব ধারাগুলো নিয়ে আসতে হবে। যদি এই ব্যবসায়ী যদি তদন্তে যদি প্রমাণিত হয় বা সাক্ষ্য প্রমাণ যদি প্রমাণিত হয় যে তিনি যথাযথ সতর্কতা অবলম্বন করে নাই, অবহেলা করেছে, তাহলে 360 ক ধারা মোতাবেক অপরাধ করেছে বলে গণ্য হবে। আর যদি সতর্কতা থাকার পরেও মৃত্যু হয় তাহলে 80 ধারা মোতাবেক রেহাই পাবে, এবং উক্ত সতর্কতা ছিল কি ছিল না সেটা সাক্ষ্য আইন 103/105 ধারা মোতাবেক প্রমাণ করতে হবে। এইভাবে প্রশ্ন লিখতে হবে। শেষে কি লিখতে হবে? পেনাল কোড 80 ধারা, সাক্ষ্য আইন 103/105 ধারা, অথবা পেনাল কোড 304 ক ধারা, সাক্ষ্য আইন 304 ক আসলে আর কোনো ধারা আসবে না, যেহেতু সতর্কতা ছিল না। এবারে 82 ধারা। এই 80 ধারাটা আপনারা বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন তো। পড়লেই হবে না, বোঝা তো লাগবে। এভাবে লিখতে হবে, কিন্তু এভাবে লিখতে পারলেই আপনি সুন্দর একটা সিরিয়ালে চলে আসবেন, কেউ ঠেকাইতে পারবে না। আপনার যদি ওই দুইটা লঘুদণ্ডও থাকে, কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না, কেউ না। 0.25, 0.50 কিছু হয় না, লিখে একদম মার্ক নিয়ে আসতে হবে। আমি জানি আপনারা পারবেন। এখন 82 ধারা। 9 বছরের কম বয়স্ক কোনো শিশু যত অপরাধ করুক না কেন অপরাধ হবে না। তবে ওই শিশুকে দিয়ে কেউ অপরাধ করলে ওই বেটার আবার দণ্ড হবে। 83 ধারা। 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, 9 থেকে 12-র মধ্যে যে শিশুর বয়স, সে যদি একটা অপরাধ করে, তারপর যাচাই বাছাই করে যদি বোঝা যায় তার বুদ্ধি পরিপক্ক আছে, বুঝে শুনেই করছে, তাহলে অপরাধ হবে। আর যদি দেখা যায় তার অপরিণত বুদ্ধি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ বুদ্ধিমত্তা নাই এই অপরাধটা করার মতো, তাহলে সে রেহাই পাবে। 84 ধারা। অপ্রকৃতিস্থ, পাগলের কাজ, পাগল, উন্মাদ, মস্তিষ্ক বিকৃত, অপ্রকৃতিস্থ, বোধশক্তি রহিত কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে সেটা অপরাধ বলে গণ্য হবে না। তবে সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। এখন 85 ধারা আগে, তাই সরেও আগে, তাই 85 ধারা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে প্রমত্ততাবশত হয়ে, বিচার শক্তি রহিত হয়ে, মাতাল হয়ে কেউ যদি অপরাধ করে অনিচ্ছাকৃতভাবে, তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। আর 86 ধারা পরে, তাই 86 হচ্ছে ইচ্ছাকৃত। ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো অপরাধ করে তাহলে সে কিন্তু 86 ধারায় রেহাই পাবে না। 88 প্লাস 92। 88 হচ্ছে কি, কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর ইচ্ছা ব্যতি রেখে, মানে মৃত্যু ঘটানোর ইচ্ছা নাই, বাঁচানোর ইচ্ছা আছে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতি রেখে সম্মতি সহকারে উপকার করার জন্য, মৃত্যু ঘটানোর ইচ্ছা ব্যতি রেখে সম্মতি সহকারে
উপকার করার জন্য কোনো কাজ করতে গিয়ে যদি অপরাধ হয়ে যায় তাহলে সেটা অপরাধ হবে না। 88। এবার 92 ঠিক একই, মৃত্যু ঘটাবার উদ্দেশ্য ব্যতি রেখে কিন্তু সম্মতি ব্যতি রেখে, মানে সম্মতি নেওয়ার মতো কেউ নাই, এবং উপকার করার উদ্দেশ্যে। 88তে সম্মতি সহকারে, অর্থাৎ যে রোগী তার সম্মতি নিয়েই অপারেশন করা হবে, কিন্তু 92তে সম্মতি ব্যতিরেক, অর্থাৎ সম্মতি না নিয়েই, হয়তো রোগী নিজে অজ্ঞান অথবা তার পক্ষের কেউ নাই আশেপাশে। উপকার অর্থাৎ মঙ্গলের স্বার্থে যদি কোনো অপরাধ হয়ে যায় সেটা অপরাধ বলে গণ্য হবে না। এরপরে ছিল 90 ধারা। ভীতি বা ভ্রান্ত ধারণার ফলে প্রদত্ত সম্মতি। একটা লোক কোনো একটা ভয় দেখানোর পরে একটা সম্মতি দিয়েছে, যে কোনো ভয় বা ভীতি বা ভুল তথ্য দেওয়ার ফলে একটা সম্মতি দিয়েছে, সেই সম্মতি কিন্তু সম্মতি বলে গণ্য হবে না। গতকাল উদাহরণ দিয়েছিলাম, ওটা মনে রাখবেন, যে আপনি ভুলভাল বুঝিয়ে প্রতারণা করে অথবা ভয়ভীতি দেখিয়ে মনে করেন কোনো একটা অপরাধ করছেন কারোর সাথে, এরপরে সেই লোক যখন আদালতে অভিযোগ করবে বা মামলা করবে, যখন মামলা কোর্টে উঠবে তখন আপনি বলবেন স্যার এর সম্মতি নিয়েই আমি কাজটা করছি, তাহলে কেন অপরাধ হবে? তখন খতিয়ে দেখা হবে উনি যে সম্মতিটা দিয়েছিল সেটা আসলে উনি মন থেকে বা ইচ্ছাকৃতভাবে দিয়েছিল কিনা। যদি আপনি ভীতি বা ভ্রান্ত ধারণার মাধ্যমে যদি এটা নেন সম্মতি, তাহলে কিন্তু আপনি এই 90 ধারা মোতাবেক আপনি রেহাই পাবেন না, অর্থাৎ এই সম্মতি বলে গণ্য হবে না। এরপরে আর কিভাবে বুঝাবো আমি, আপনারা কেন বোঝেন না? মানে এটা না বোঝার কি আছেটা কি? সবাই কি বুঝতে পারছেন? এখানে যে কয়জন আছে এই মুহূর্তে লাইভ ক্লাসে, প্রত্যেকটা লোক ব্রিলিয়ান্ট, প্রত্যেকটা লোক। এদেরকে আমি স্পেশালি চিনি, প্রত্যেককে সামনাসামনি দেখেছি, কথা বলেছি, এবং প্রত্যেকের খুবই আগ্রহ পড়ার জন্য। তাই আপনাদের সম্পর্কে বেশি কিছু বলার নাই, আমাকে একটু উৎসাহ দেন, আপনারা বুঝতে পারতেছেন কি না প্লিজ। যারা পারবেন একটু নোট করে রাখেন, পরে দেখলেই মনে পড়বে। যাদের বই আছে আপনারা এরকম মার্কার দিয়ে বইতে হাইলাইট করে রাখেন গুরুত্বপূর্ণ জায়গাগুলো। এইবার লাস্টের ধারাটা হচ্ছে 94। কোনো ভয়ভীতি দেখাইয়ে কোনো কাজ বাধ্য করা হয়, যদি মানে কোনো একটা কাজ করার জন্য কাউকে যদি বাধ্য করা হয়, ভয় দেখাই, কি ভয়? মৃত্যু ভয় দেখাইয়া কোনো একটা কাজ করতে বাধ্য করছে, কোনো একটা অপরাধ করার জন্য। যে তোর আমি পিস্তল ধরলাম, পিস্তল ঠেকাইছে, তুই এই কাজটা কর, আমি তোর কিন্তু এখনই গুলি করে মেরে ফেলবো। তখন ওই লোকটাকে কি দেখানো হয়েছে? মৃত্যু ভয় দেখাইয়া তাকে দিয়ে একটা অপরাধ করানো হয়েছে। তাহলে ওই লোকটা অপরাধী বলে গণ্য হবে না, সে রেহাই পাবে 94-এ। বোঝা গেছে? তবে শুধুমাত্র মৃত্যুর ভয় দেখাইলেও কাউকে মারা যাবে না, এবং রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করা যাবে না। অর্থাৎ তুই নিজে মরবি, কিন্তু তুই কেউ মারতে পারবি না। তোরে পিস্তল ঠেকাও, তুই দরকার নিজে মরগে যাবে, কিন্তু তুই আরেকজনের যদি খুন করো তাহলে কিন্তু 94 ধারায় রেহাই পাবি না। আপনাকে কেউ পিস্তল ঠেকাইলো যে তুই আমার সামনে বসে ওকে মেরে ফেল, নইলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো, তখন আইন বলতেছে তুই নিজে মর, সমস্যা নাই, কিন্তু তুই যদি ওই লোকটাকে মেরে ফেলো তাহলে কিন্তু তুই 94 ধারায় রেহাই পাবি না। অর্থাৎ মৃত্যু এবং রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, এই দুইটা বাদে, এই দুইটা অপরাধ করা বাদে অন্য যত অপরাধ করবেন
আপনাকে যদি মৃত্যু ভয় দেখাই সেই অপরাধটা করানো হয়, তাহলে আপনি রেহাই পাবেন কত দ্বারায়? 94-এ। নাসের আহমেদ, ভালো হয়ে যাও, পড়ালেখায় মন দাও, তুমি ব্রিলিয়ান্ট, তুমি পারবা, ভয় পাওয়ার কিছু কারণ নাই। এখন 95 দ্বারা সামান্য ক্ষতিকারক কার্য। আপনার গার্লফ্রেন্ডকে আপনি কিস করলেন, সে যদি অভিযোগ দেয়, এই অভিযোগ কি টিকবে? প্রিন্স হৃদয় তার গার্লফ্রেন্ডকে কিস করলো, প্রিন্স হৃদয়ের বিরুদ্ধে তার গার্লফ্রেন্ড কি করলো? থানায় গেল অভিযোগ করতে, স্যার আমার বয়ফ্রেন্ড আমাকে কিস করলো। এই অভিযোগ টিকবে? সামান্য ক্ষতিকারক কার্য, এটি কোনো অপরাধ বলে গণ্য হবে না। আপনি কারো গাছের ফুল ছিঁড়লেন, কথা কাটাকাটির জেরে আপনি একটা খবর দিলেন, সামান্য ক্ষতিকারক কার্য, এটা মারামারির পর্যায়েও যাবে না। দণ্ডবিধির ভাষ্য বইটাতে আছে 3 টাকা পর্যন্ত ঘুষ নিলে কিন্তু সেই ঘুষ, সেটা কিন্তু ঘুষ বলে গণ্য হবে না, অর্থাৎ অপরাধ হবে না। 3 টাকা, আপনি যদি 3 টাকা পরিমাণ ঘুষ নেন, 3 টাকা, তারপর যদি কেউ অভিযোগ করে, সেই অভিযোগ টিকবে না। দণ্ডবিধি ভাষ্য বইটা যাদের কাছে আছে দেখে নেবেন। কিন্তু এই 95 ধারা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে যে কনস্টেবল যদি তার ঊর্ধ্বতন কোনো অফিসারকে সামান্য আঘাত করে, তাহলে সেটা কিন্তু বড় করে দেখা হবে। কনস্টেবল অর্থাৎ অধস্থান কর্মচারী তার যদি ঊর্ধ্বতনকে যদি সামান্য আঘাত করে, সেটা কিন্তু ওই সামান্য ক্ষতিকারক কার্য থাকবে না, সেটা বড় করে দেখা হবে। এটা কিন্তু ভাষ্যতে বলে দিয়েছে। সেই হচ্ছে ব্যাপার। 95, আমরা 1 থেকে 95 পেনাল কোড শিখে ফেললাম। মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো ধারা আছে, এখান থেকে এমসিকিউ করলে কেউ আটকাইতে পারবে না আশা করি। হ্যাঁ, আমরা ফৌজদারি কার্যবিধি রিভিশন দিয়েছি, শেষ করেছি গুরুত্বপূর্ণ ধারাগুলো। তো সেখান থেকে আমি কিন্তু কোনো প্রশ্ন পড়াই নাই, লেখাই নাই। এই জন্য আপনারা কেউ হতাশ হবেন না ভাই। প্রশ্ন পড়তে হয় কখন জানেন? আপনি মূল আইন আগে জানবেন, বুঝবেন প্রত্যেকটা ধারা, তারপর প্রশ্ন দিলে আপনি টপাটপ আপনি পারবেন। তো এখন যদি আপনি প্রশ্ন দেই, আপনি পারবেন না, আপনার আরও হীনমন্যতা কাজ করবে। প্রশ্ন পড়ার সময় এটা না, প্লিজ। আপনারা কেউ ইয়ো চালাকি করে যদি কেউ পড়েন, ইন্ডিভিজুয়ালি পড়তে পারেন, কিন্তু প্রশ্ন পড়ার সময় এখন না। আগে আমাদের মেইন আইনগুলো পড়ে ফেলতে, কোন কোন ধারায়। যেমন আমি কার্যবিধির রিভিশন ক্লাসটা দিয়েছি, কোনো বই না দেখে আমি 1 থেকে 500 গুরুত্বপূর্ণ ধারা সব আমার মুখস্থ। আপনাকেও তো এই পর্যায়ে যেতে হবে ভাই, না গেলে আপনি প্রশ্ন তো পারবেন না। প্রশ্ন যদি না পারেন, আপনাকে প্রশ্ন দিয়ে হবে কি? সো সেই প্র্যাকটিস আমরা করব। প্রত্যেকটা আইন আমরা পুরো মাথায় নেব, তারপর আমি সময়ে সময়ে যেটা লাগবে সেটা বলে দেবো, আপনারা শুধু ফলো করবেন। কোনো প্রেশার নাই। কনস্টেবল থেকে এএসআই নিরস্ত্র পরীক্ষায় খুব জটিল প্রশ্ন হয় না ভাই, খুবই সহজ পরীক্ষা হয় সব সময়, সর্বকালেই। আপনারা মিলাই নিয়েন আমার কথাটা। আপনি যতটা প্রেশার নিয়ে যাবেন হলে, আপনি যাই দেখবেন এমসিকিউ আসছে পানির মতো। 30 সবাই পাবে, 30 যারা নিয়মিত ক্লাস করবে। 30 মানে পাস করা নিয়ে তো কোনো কথাই নাই। ম্যাক্সিমাম লোক 35 থেকে 40-45 পর্যন্ত পাই যাবে। 35 থেকে 40 ম্যাক্সিমাম লোক পাবে অনায়াসে, শুধুমাত্র এই ক্লাস করলেই। কোনো চিন্তা করার দরকার নাই, একটু লেগে থাকেন। মৃদুল বিশ্বাস দাদা লাগছে প্রশ্ন পাওয়া যাবে না। হ্যাঁ দাদা যাবে, মনে করেন আপনি আগে থেকে প্র্যাকটিস করতেছেন। আমি নতুনদের জন্য বলতেছি, আপনার যদি সব কয়টা আইন, আমি যে 24টা আইন দিয়েছি, এই 24টা আইন যদি মনে হয় যে আপনি পারেন সব কয়টা, তারপরে প্রশ্ন পড়বেন, আপনার জন্য সহজ হবে। আগে প্রশ্ন পড়লে আপনার মাথা ঘুরে যাবে, ঠিক আছে?
আপনি মূল আইনগুলা হঠাৎ যদি কেউ প্রশ্ন করে কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার সমন ইস্যু করতে পারে, এই যে প্রশ্নটা, এটা মুখস্থ করার কি আছে বলেন? আমরা তো কার্যবিধি আইনের মধ্যেই পড়াই দিয়েছি 94, 103(1), 160, 175। 94-তে আলামত বস্তু দলিল হাজির করানোর জন্য সমন দিতে পারে, 103(1) তল্লাশি কার্যে সাক্ষী হওয়ার জন্য সমন দিতে পারে, 160 মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য কি করতে পারে পুলিশ অফিসার তো সমন ইস্যু করতে পারে, 175 সুরতাল রিপোর্টের সাক্ষী হওয়ার জন্য পুলিশ অফিসার সমন দিতে পারে, লিখিত সমন দিতে পারে। এই তো হয়ে গেল। তা আপনি যদি সেই 94, 103(1), 160, 175 মুখস্থ থাকে, আপনি তো প্রশ্ন অটোমেটিক পারবেন। তারপর লাস্টের দিকে আমরা গাইড দেখব, বিভিন্ন প্রশ্ন পড়ব, কিভাবে প্রশ্ন হয় দেখব, কিভাবে লিখতে হয়। এটা তো শেষে একটু সময় করলেই হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। পাবেল চক্রবর্তী বন্ধু, প্রথমবার মতো তোমার কাছে যুক্ত হলাম, তোমাকে আন্তরিক শুভেচ্ছা। রিকোয়েস্ট করবো একটু ক্লাসে থাকো প্লিজ। প্রত্যেকটা পুলিশ হিসাবে আমাদের আইন জানা দরকার। আমার এখানে আমার ক্যাম্পের পাশেই কীর্তন হচ্ছে, তো কীর্তনের কারণে অনেক নয়েজ হতে পারে ক্লাসে, আপনারা সবাই একটু স্বাভাবিকভাবে নিয়ে নিন। তাহলে আমাদের 95 শেষ। আজকে পড়ব গুরুত্বপূর্ণ ধারা 96 থেকে 106। মনে করেন আপনাকে প্রশ্ন দিল কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার জামিনে মুক্তি দিতে পারে, কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার জামিনে মুক্তি দিতে পারে, তখন আপনি কি কি লিখবেন? ওই যে সেই ধারাগুলো 57(2) আপনি পড়ছিলেন, 57(2), 59(3), 76, 169, 170, 496, 497। এই ধারাগুলো যদি আপনার মুখস্থ থাকে তখন কিন্তু আপনি অটোমেটিক পারবেন। আপনাকে প্রশ্ন দিল মহিলাদের দেহ তল্লাশির ক্ষেত্রে কি কি নিয়মাবলী অনুসরণ করতে হবে, তখন মহিলাদের দেহ তল্লাশি মূল ধারা কোনটা? 52 ধারা। প্রথম হচ্ছে মহিলাদের দেহ তল্লাশি করতে হবে মহিলা পুলিশ অথবা কোনো মহিলা দ্বারা, 1 নম্বর পয়েন্ট। তারপর হাজতে রাখার সময় তার কাছ থেকে কি কি চুরি, শঙ্খ, আয়না এগুলো নেওয়া যাবে না, ঠিক আছে? এই যে বিষয়গুলো, প্রয়োজন অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, এগুলো তো কমন ভাই। এগুলো যখনই আপনি মূল আইনগুলো জানবেন, আপনি বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরণ করতে হবে। বিনা পরোয়ানায় তল্লাশি কোনটা কোনটা? 165, 166। 165 হচ্ছে নিজের থানায়, 166 হচ্ছে অপরের থানায়, আমরা পড়েছিলাম। তাহলে তল্লাশির ক্ষেত্রে নিয়ম কোন কোন ধারায়? ফৌজদারি কার্যবিধি 102 ধারা এবং 103 ধারা। সেই যে অনুমতি নেবেন, তারপর তল্লাশি করবেন, সাক্ষী ডাকবেন, জব্দ তালিকা তৈরি করবেন, মালামালের গায়ে লেবেল লাগাবেন, জব্দ তালিকায় স্বাক্ষর নেবেন, বাড়ির মালিককে 1 কপি দিবেন, যদি সাক্ষী হতে না চায় 187 ধারায় দণ্ডিত হবে। এই তো প্রশ্নের উত্তর। এই ঘুরাই ফিরাইয়ে সেই গ্রেপ্তার, তল্লাশি, এইগুলাই আসবে, জামিন, ঠিক আছে, ফুলিয়া ক্রোক, এইগুলাই ঘুরাই ফিরাই আসবে। তাহলে আপনি দেখেন, আপনি যদি মূল ধারাগুলো জানেন, আপনি নিজেই প্রশ্ন তৈরি করতে পারবেন ও উত্তর দিতে পারবেন। আর লাস্ট টাইমে আমরা কিছু গাইড দেখব, প্রশ্ন পড়ব, কৌশল শিখব, কীভাবে লিখতে হয় সেগুলো শিখব। কোনো প্রকার টেনশনের দরকার নাই, আপনারা শুধু মেইন আইনটা বোঝার চেষ্টা করেন।
এখন তাহলে আজকে আমরা পড়ব স্পেশাল এক্সেপশন, বিশেষ ব্যতিক্রম। এত সময় ৭৬ থেকে ৯৫% সাধারণ ব্যতিক্রম, এই হচ্ছে বিশেষ ব্যতিক্রম। মানে আপনি মেরে ফেলবেন ডাইরেক্ট, আপনার কোনো অপরাধ হবে না। আপনি একজনকে মেরে ফেলবেন, ডাইরেক্ট মেরে ফেলবেন, তাতে কোনো দোষ হবে না আপনার। মনে করেন আপনি একটা মহিলা, আপনাকে একটা লম্পট কাপুরুষ আসছে ধর্ষণ করতে, আপনাকে শোয়াই দিল জোর করে, এরপর ধর্ষণের জন্য খুব চেষ্টা করতেছে আপনাকে ধর্ষণের জন্য। আপনি যে হাতের কাছে একটা দা ছিল অথবা একটা মুগুর ছিল, সেটা দিয়ে জোরে মাথায় বাড়ি দিলেন, এই লোকটা মারা গেল। এখন কি আপনি যে আপনার আঘাতে যে লোকটা মারা গেল, এই লোকটার কি তাহলে কি আপনার অপরাধ হবে? অপরাধ হবে না। সো এইরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন শিখব, খুবই সুন্দর স্মুথলি। ঠিক আছে, শুধু একটু সবাই একটু থাকেন। ৯৬ থেকে ১০৬ বিশেষ ব্যতিক্রম। এই ধারা কয়টা? আমাদের 2 ক্লাসে পড়াইতে হবে। এখান থেকে একটা লিখিত প্রশ্ন কমন। রাইট অফ প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। আত্মরক্ষা, প্রাইভেট ডিফেন্স। আপনাকে খালি একটা লোক মারতে আসতেছে, মারার জন্য হাঁকাইছে বা উদ্যত হয়েছে, আপনি কি করবেন? মার খাবেন নাকি মারটা ঠেকানোর অধিকার আপনার আছে? একটা ছিনতাইকারী বলা নাই কওয়া নাই এসেই আপনার মানিব্যাগটা নিয়ে যেতে চাইতেছে, আপনি কি করবেন? তাকে ঠেকাবেন না? একটা চোর আপনার ঘরে চুরি করতেছে, আপনি কি তাকে ঠেকাবেন না? অবশ্যই ঠেকাবেন। কেউ আপনাকে আঘাত করতে যাচ্ছে, সাথে সাথে আপনি তাকে প্রতিহত করবেন কিনা? সেই প্রতিহত করা হয় কেন? আমাদের আত্মরক্ষা, সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্স। আত্মরক্ষাটা কি? আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য যে অধিকার প্রয়োগ করা হয়, তাই কিন্তু আত্মরক্ষা। একজন আক্রমণকারী আপনাকে আক্রমণ করতে যাচ্ছে, তখন আপনি যে অধিকারটা প্রয়োগ করেন, নিজেকে রক্ষার জন্য যে অধিকারটা প্রয়োগ করেন, তাই আত্মরক্ষা। এই তো সঙ্গ হয়ে গেছে। সংজ্ঞাটা কি? আত্মরক্ষাটা কি? সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্সটা কি? একটা আক্রমণকারী আমাকে আক্রমণ করতে যাচ্ছে, ঠিক তখনই আমি নিজেকে রক্ষার জন্য যে অধিকারটা প্রয়োগ করব, সেটাই হচ্ছে আত্মরক্ষা। সিম্পল, সহজ, পানি। তাহলে এই আত্মরক্ষা, তাহলে আত্মরক্ষাটা আমরা বুঝলাম ৯৬ ধারা। ৯৬-৯৭ ধারায় বলা হয়েছে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে আপনি যা কিছুই করবেন সেটা কোনো অপরাধ বলে গণ্য হবে না। আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ হবে না। এই আত্মরক্ষা করতে গিয়ে বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে কিছু জায়গায় মৃত্যু ঘটানো যায়, কিছু জায়গায় মৃত্যু ব্যতীত অন্য কিছু করা যায়, অর্থাৎ ডাইরেক্ট মৃত্যু ঘটানো যায়। আর কিছু ক্ষেত্রে আছে মৃত্যু বাদে অন্য ক্ষতি করা যায় বা অন্য আঘাত দেওয়া যায়, সেটা আমরা শিখব।
পাগলের বিরুদ্ধে, অর্থাৎ আমরা 84 ধারায় পড়ছিলাম যে কোনো পাগল যদি আপনাকে আক্রমণ করে, এই পাগলের কোনো অপরাধ হবে না, কারণ সে বুঝতে পারতেছে না। কিন্তু পাগলের আক্রমণ আপনি ঠেকাইতে গিয়ে যদি পাগলকে আপনি মেরেও ফেলেন, তো পাগল আপনাকে এমন আঘাত করতে যাচ্ছিল যাতে আপনার মৃত্যু হইতে পারত, সেইটা আপনি ঠেকাইতে গিয়ে আপনিও দিলেন একটা, পাগল মারা গেল, এক্ষেত্রে আপনার অপরাধ হবে না। 98 ধারা কি বলছে? অপ্রকৃতিস্থ ব্যক্তির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার। পাগলের কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন 98। আর একটা আছে দেহ রক্ষার ক্ষেত্রে, নিজের বডি রক্ষার ক্ষেত্রে 100 থেকে 102, আর সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 103 থেকে 105, আর নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রে 106। জাস্ট আমি হেডিংটা বললাম। তাহলে 96 ধারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে কোনো কিছুই অপরাধ হবে না। 97 ধারায় বলছে শরীর ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার। আপনি নিজের শরীর এবং নিজের জানমাল, অপরের শরীর এবং অপরের জানমাল রক্ষা করার জন্য, অর্থাৎ নিজের শরীরের উপর অথবা নিজের জানমালের উপর অথবা অন্যের শরীরের উপর অন্যের জানমালের উপর যদি কেউ আক্রমণ করে, তখন সেই আক্রমণ ঠেকাইতে গিয়ে আপনি কিছু কিছু ক্ষেত্রে তার মৃত্যু ঘটাইতে পারবেন, তাতে অপরাধ হবে না। কিছু কিছু ক্ষেত্রে অন্য কিছু ঘটাইলেও সেটা অপরাধ হবে না। রাত্রিবেলায় কাকে বলা যায়? এই নাসের আহমেদ, অথবা নাসের আহমেদের আচ্ছা, কোনো একটা ঘরে দুইজন স্বামী স্ত্রী থাকে, স্বামী স্ত্রী রাতে ঘুমিয়ে আছে। কেউ অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করবেন না ঘুমিয়ে আছে না কি করতেছে, আমি যা বলি এইটুকু শোনেন। কোনো একটা ঘরে রাত্রিবেলায় দুইজন স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে। নাসির আহমেদ, তুমি ডিপ চিন্তা করবে না, ঠিক আছে? এখন স্বামী স্ত্রী ঘুমানোর পরে দুইজন চোর আসছে অথবা দুইজন ডাকাত আসছে। মনে করেন শীতেল চোর, মাটির ঘর, ডোয়া শীত কেটে তারা ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পরে মালামাল চুরি করতেছে। এর মধ্যে এই স্বামী স্ত্রী জেগে উঠছে। জেগে ওঠার পরে এখন স্ত্রীটাকে একটু সুন্দর দেখায়। এই চোর দুইটা দেখলো স্ত্রীটাকে বেশ সুন্দরই দেখায়, তখন ওই পুরুষ লোকটাকে বেঁধে ফেললো। ওরা প্রথমে চুরি করতে আসছিল, এবার ভাবতেছে এই স্ত্রীটাকে সুন্দর দেখায়, আমরা তাকে মনে করেন রেপ করবে, ধর্ষণ করবে। এখন ওই পুরুষ লোকটাকে অর্থাৎ ওই স্বামীটাকে বেঁধে ফেললো, স্ত্রীটাকে ধর্ষণের চেষ্টা করতেছে। তখন এই স্বামীটা ওই বাঁধন জোরে ধাক্কা মেরে খুলে, পাশেই ছিল একটা ওই যে হাম্বল দিস্তার যে লোহার যে হাতাটা থাকে, সেই হাতাটা দিয়ে ওই চোরের মাথায় বাড়ি দিল। এই চোরটা মারা গেল। এখন এই লোকটা যে চোরটাকে মারল, সেটা তো তার নিজের শরীরের জন্য না, অপরের, তার স্ত্রীর শরীর, তার স্ত্রীর শরীরের উপর আক্রমণ হচ্ছে। সেই জন্য সে যদি ওই চোরটাকে মেরে ফেলে তাহলে তার অপরাধ হবে না। এই জন্য বলছে শুধু নিজের শরীর না,
নিজের শরীর, অপরের শরীর, নিজের জানমাল এবং অপরের জানমাল। এই চারটে বিষয় একটু ভালোভাবে বুঝবেন। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে আমরা এটা শিখতেছি। নিজের শরীর, অপরের শরীর, নিজের জানমাল, অপরের জানমাল অথবা সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আক্রমণকারীর আক্রমণের বিরুদ্ধে যে শক্তি বা অধিকার প্রয়োগ করা হয় সেইটাকে বলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। অনেক সময় লিখিত প্রশ্নের কয়েকটা ভাগ থাকে, 2-3টা। প্রথমে একটু লেখা থাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে, তারপর আর একটা অংশ থাকে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ও ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। এরকম 2টা ভাগ থাকে। তা আপনাকে দিল আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে। 4টে বিষয়: নিজের শরীর, অপরের শরীর, নিজের জানমাল, অপরের জানমাল। কিসের হাত থেকে? ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য। কার বিরুদ্ধে? আক্রমণকারীর বিরুদ্ধে যে শক্তি বা অধিকার প্রয়োগ করা হয় সেটা হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে যাইয়া আপনি কতটুকু ক্ষতি করতে পারবেন সেইটা আবার লিমিট দিয়ে দেওয়া হয়েছে 99 ধারায়। অর্থাৎ যেসব ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না, অধিকার প্রয়োগের সীমানা বেঁধে দেওয়া হয়েছে। তাহলে আমরা 96, 97তে আত্মরক্ষা, 98তে কি পাইলাম? অপ্রকৃতিস্থ, অর্থাৎ পাগলের কাজের বিরুদ্ধে আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে পারবেন। পাগলে বোঝে না, সে যদি কোনো অপরাধ করে অপরাধ হবে না। তবে পাগল যদি আপনাকে এমন কোনো আঘাত করতে আসে যার ফলে আপনার ক্ষতির সম্ভাবনা আছে, তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারও কোনো অপরাধ হবে না। এবারে পড়ব আমরা 99 ধারা। যে সকল ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকার নাই, সরকারি কর্মচারী, আপনি একজন আসামি, আপনাকে একজন পুলিশ গ্রেপ্তার করতে গেল। গ্রেপ্তার করতে যাওয়ার পরে আপনি তো খুব স্যানস্যান করতেছেন, আপনাকে হ্যান্ডকাপ পরাইতে চাচ্ছে, আপনি কোনোভাবেই করতেছেন না, আমাকে কেন হ্যান্ডকাপ পরাবে। তখন আপনি যদি পুলিশের সাথে, পুলিশ আপনাকে হ্যান্ডকাপ পরাতে চাচ্ছে, এই জন্য আপনি যদি তখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেন যে আমাকে কেন হ্যান্ডকাপ পরাবে, আমিও তার সাথে মোকাবেলা করব। সে আপনার হাত টানা হেঁচড়া করতেছে হ্যান্ডকাপ পরানোর জন্য, আপনিও তখন তাকে ঘুষি মারতেছেন, ই করতেছেন। এটা কি গ্রহণযোগ্য হবে? সরকারি কর্মচারীর সরকারি কাজের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। কোর্ট থেকে উচ্ছেদ অর্ডার দেওয়া হয়েছে যে অমুক রাস্তার ফুটপাতে কিছু অবৈধ দোকান আছে, উচ্ছেদ। ম্যাজিস্ট্রেট, পুলিশ সবাই গেল সে উচ্ছেদ করতে। আপনার একটা ছোট দোকান আছে, টং দোকান, ওটাও ভেঙে ফেলা হচ্ছে। তখন আপনি যদি রাগ হয়ে তাদের সাথে মারামারি করতে যান যে আমি আমার দোকান, আমার মালামাল আমি বাঁচানোর জন্য আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করব, এটা কি আইন অনুযায়ী গ্রহণযোগ্য হবে?
হবে না। কারণ কি, সরকারি কর্মচারীর কি সরকারি কাজ এটা। তো 99 ধারার প্রথম পয়েন্ট হচ্ছে এটা, পদাধিকার বলে সদ্বিশ্বাসে সম্পাদনকারী সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত বা সম্পাদনের জন্য উদ্যোগকৃত কোনো কার্য যাহা আইনের দৃষ্টিতে যুক্তিযুক্ত না হইলেও যুক্তিসঙ্গতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের সৃষ্টি করে না, তার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। তাদের কাছে মেইন বই আছে, এরকম লেখা আছে, আপনি ছাতার মাথাও বুঝবেন না এরকম পড়লে। তো সেইটার জিস্টটা হচ্ছে এইটা, যে যদি কোনো সরকারি কর্মচারী কোনো সরকারি নির্দেশে বা কাজ করতে গিয়ে আপনার সাথে এমন কিছু না করে যাতে আপনার গুরুতর জখম বা মৃত্যু হওয়ার সম্ভাবনা যদি না থাকে, সেসব ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এখন পুলিশ আপনাকে হ্যান্ডকাপ পরাতে চাচ্ছে, সে তো আপনাকে অনেক গুরুতর জখম করতেছে না বা আপনাকে তো মেরে ফেলতেছে না, সেক্ষেত্রে আপনি আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে পারবেন না। 99-1। এবার 2তে হচ্ছে, পদাধিকার বলে সদ্বিশ্বাসে সম্পাদনকারী কোনো সরকারি কর্মচারী নির্দেশক্রমে সম্পাদিত কোনো কার্য যা উক্ত নির্দেশ আইনের দৃষ্টিতে যুক্তিযুক্ত না হলে যুক্তিসঙ্গতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতে আশঙ্কা সৃষ্টি করে না, সেক্ষেত্রে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এত সময় সরকারি কর্মচারী নিজে একটা কাজ করছে, এইবার সরকারি কর্মচারীর নির্দেশে যদি কেউ এরকম কোনো কাজ করে যে কাজে আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা নাই, বিয়াল্লিশ ধারায় বলা হয়েছিল যে পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। একটা আসামি গ্রেপ্তার করার জন্য পুলিশ ধাওয়া করতেছে, দৌড়ে যাচ্ছে, তখন জনসাধারণকে বলছে ওকে একটু ধরে দেন, একটু হেল্প করেন। তখন জনসাধারণ বা কোনো একটা পাবলিক আপনাকে ধরে ফেললো, ধরে জাপটে ধরে বসে আছে, পুলিশ আসতেছে, জাপটে ধরে বসে আছে যাতে গ্রেপ্তার করতে পারে। তখন কিন্তু আপনি ওই যে সরকারি কর্মচারীর নির্দেশে একটা কাজ করতেছে, তখন কিন্তু আপনি সেই লোকটা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে না। কারণ মনে করেন সে শুধু জাপটে ধরে আছে, সে তো আর গুরুতর আঘাত করতেছে না বা মৃত্যু হইতে পারে এমন কিছু আঘাত করতেছে না। এই দুইটা যদি না করে, তাহলে এরকম কোনো কাজ করলেও সেখানে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 99-2। এবারে যে সমস্ত ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ আছে, সেই সব ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। বোঝা গেছে? মনে করেন যেসব ক্ষেত্রে, যেসব জায়গায় সরকারি কর্তৃপক্ষের সুযোগ লাভের অর্থাৎ আশ্রয় লাভের সুযোগ আছে, যে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ আছে, সেসব ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এটা কেমন? অর্থাৎ সরকারি কর্তৃপক্ষ চাইলেই আপনি চাইলেই তাদেরকে জানাইতে পারেন, তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে। আপনি চাইলেই পুলিশ ডেকে সেই সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে আপনি এটা সমাধান করতে পারেন, কিন্তু তখন কিন্তু আপনি এই নিজের হাতে এই আইন তুলে নিতে পারবেন না।
কোনো একটা ছিনতাইকারী আপনার মানিব্যাগ চুরি করার জন্য অথবা মানিব্যাগ চুরি করার জন্য অথবা বিশেষ স্বর্ণালঙ্কার চুরি করার জন্য আপনাকে হঠাৎ ছুরি মারলো পেটের মধ্যে, কিন্তু আপনি ছুরিটা ধরে ফেললেন, পেটে ঢুকে নাই। আপনি ছিনতাইকারীকেও ধরে ফেললেন, ছুরিটাও ঠেকাইলেন। আপনাকে কিন্তু মৃত্যু বা গুরুতর আঘাত করার জন্য এসে যাচ্ছিল, কিন্তু আঘাতটা লাগে নাই আপনার, আপনি তাকে ধরে ফেললেন। এখন আপনি চাইলেই পুলিশ ডেকে তাকে ধরিয়ে দিতে পারেন, সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভ করতে পারেন। সেটা না করে আপনি কিন্তু তখন ওই লোকটাকে যদি মেরে ফেলেন, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আইন আপনাকে সমর্থন করবে না, যেহেতু আপনি তাকে ধরে ফেলছেন, ছুরিটা আপনার আঘাত লাগে নাই। তখন জনসাধারণ আরো জনগণ অনেক লোকজন ভিড় হয়ে গেছে, সবাই ছিনতাইকারীকে ধরে ফেললেন, এরপর ধরে পরবর্তীতে যদি আপনি তাকে মারেন, এটা দরকার নাই তো। আপনি চাইলে এখন পুলিশ ডেকে তাকে ধরিয়ে দিতে পারতেছেন। অর্থাৎ যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনি এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। আপনার তো ক্ষতি হয় নাই ওরকম, অর্থাৎ আপনি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে পারতেছেন। শেষেরটা হচ্ছে এই আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে যতখানি ক্ষতি করা প্রয়োজন তার অধিক ক্ষতি করা যাবে না। আপনাকে কথা কাটাকাটির জেরে এক লোকের সাথে একটা লোক লাঠি নিয়ে আসে, আপনাকে মারতে উদ্যত হইল। সে আপনাকে একটা লাঠি দিয়ে বাড়ি মারলো, মনে করেন এইখানে, তা আপনি সেটা ঠেকাইয়ে তাকে 2-3টা ঘুষি মারলেন। এবার লাঠিটা পড়ে গেছে, সে নিরস্ত্র হয়ে গেছে, ওই লোকটাও শুয়ে পড়ছে। এখন তো যাত্রাপালার এই অংশ তো এখানে শেষ। যে মারতে আসছিল সে শুয়ে পড়ছে, তাকে আপনি 2টা ঘুষি দিয়েছেন, সে একটা বাড়ি দিয়েছিল, আপনি সাথে সাথে 2টা ঘুষি দিয়েছেন, লাঠি সিটে চলে গেছে, সে শুয়ে পড়ছে। এখন কি আপনি তাকে পাড়াইয়া মেরে ফেলবেন, নাকি আরো সেই লাঠি টোকাইয়ে এনে পিটিয়ে পিটিয়ে মারবেন? কি এগুলোকে আইন সমর্থন করবে? ঠিক যতখানি ক্ষতি করা প্রয়োজন, যেখানে ওই যে স্কিপ, এই কাট, অর্থাৎ এই অংশ শেষ, যখন উনি নিরস্ত্রই শুয়ে পড়লো তখন কিন্তু এই ডায়লগ শেষ, এইটা স্কিপ্ট, এইটা শেষ। তারপর কিন্তু আপনি মেরে ফেললে সেটা আইন সমর্থন করবে না। এই জন্য বলছে প্রতিরক্ষার জন্য যতখানি ক্ষতি করা প্রয়োজন তার অধিক ক্ষতি করা যাবে না। এটা ঠিক ফৌজদারি কার্যবিধির 50 ধারার মতো। প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, ঠিক তেমন এখানে বলছে যতটুকু ক্ষতি করা প্রয়োজন তার অধিক ক্ষতি করা যাবে না। সো আমরা 99 ধারার 4টা শর্ত আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে সরকারি কর্মচারী কর্তৃক কৃত কোনো কাজ যদি সেটা মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি না করে। 99 ধারায় কি বলছে, কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। একে বলছে সরকারি কর্মচারী কর্তৃক কৃত কোনো কাজ যদি ওই কাজটা মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কার সৃষ্টি না করে, সেই ক্ষেত্রে আপনি অধিকার প্রয়োগ করতে পারবেন না। আর 2তে বলছে সরকারি কর্মচারীর নির্দেশে যদি কেউ কোনো কাজ করে, সেটাও যদি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি না করে, সেক্ষেত্রেও আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন
না। 3 নম্বর বলছে যেসব ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে সেসব ক্ষেত্রে করা যাবে না। 4 নম্বরে বলছে যে এই অধিকার প্রয়োগ করতে গিয়ে যতটুকু ক্ষতি করা প্রয়োজন তার অধিক ক্ষতি বা প্রয়োজনে অতিরিক্ত ক্ষতি করা যাবে না, বা প্রয়োজনের অতিরিক্ত অধিকার প্রয়োগ করা যাবে না। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা 99 ধারাটা একটু বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্ট করেন তো। নাসির আহমেদ, আপনি এই যে হাসির রিয়াক্ট দিয়েছেন এবং ওই যে বাচ্চারা যে দুধ খায় যে মাম্মাম পটে, সেই মাম্মাম পট দিয়েছেন, এটা কি কারণে দিয়েছেন আমার বোধগম্য হচ্ছে না। আপনি ভালো হয়ে যান। তাহলে 96, 97-তে পাইলাম আত্মরক্ষা কাকে বলে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, নিজের শরীর, অপরের শরীর, নিজের জানমাল, অপরের জানমাল, এই 4টে ক্ষেত্রে, এবং সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, রক্ষা করার জন্য, ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য, আক্রমণকারীর আক্রমণের বিরুদ্ধে যে শক্তি বা অধিকার প্রয়োগ করা হয় সেটাই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। তবে কি 99 ধারার শর্ত সাপেক্ষে। আপনি যখনই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বিষয়ে লিখবেন সবসময় লিখবেন 99 ধারার শর্ত সাপেক্ষে। এটা আমরা যখন প্রশ্ন পড়ব আরো ক্লিয়ার হবে। তাহলে 98 ধারায় পেলাম পাগলের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। সেখানে পাগলকে যদি মেরে ফেলাও হয়, অবশ্য পাগলেরও এমন আক্রমণ করতে হবে, অর্থাৎ পাগল এমন আক্রমণ করতেছে যেটার ফলে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনিও পাগলের মৃত্যু ঘটাইতে পারেন। পাগল আপনাকে চিকন একটা লাঠি দিয়ে আস্তে একটা বাড়ি মারার চেষ্টা করতেছে, তখন কি আপনি কি পাগলকে মেরে ফেলতে পারবেন? না। সে চিকন একটা লাঠি দিয়ে বাড়ি মারাচ্ছে, আপনিও হালকা একটু তাকে ছুঁয়ে দেবেন। সমান সমান থাকতে হবে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে সমান সমান থাকতে হবে, ঠিক আছে? সে এমন আঘাত করতেছে যার ফলে আপনি যদি না ঠেকান আপনার মৃত্যু হয়ে যাবে, তখন আপনিও তাকে মেরে ফেলতে পারবেন। সো সে এমন একটা হালকা একটু গালটা ছুঁয়ে দিল, হ্যাঁ, তখন কিন্তু আপনি তাকে কি ছুরি মারতে পারবেন না। আপনিও, সে আপনার এই গাল ছুঁয়ে দিল গার্লফ্রেন্ড, আপনি গার্লফ্রেন্ড এই গাল ছুঁয়ে দিলেন, সমান সমান। বোঝা গেছে? সো দিস ইজ দ্য সিক্রেট অফ পেনাল কোড। তাহলে 98 ধারা পাগলের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 99 ধারা হচ্ছে শর্ত, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। আজকের ক্লাসের সর্বশেষ ধারা পড়ব 100 ধারা। আজকের ক্লাসের সর্বশেষ ধারা পড়ব 100 ধারা। 100 ধারাটা এইবার সেই বডি, দেহের ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। যেসব ক্ষেত্রে নিজের দেহকে বাঁচানোর জন্য, অন্যের দেহকে বাঁচানোর জন্য, ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য বা আঘাতের হাত থেকে বাঁচানোর জন্য প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যুও ঘটানো যাবে। 100 ধারাটা হচ্ছে ডাইরেক্ট মৃত্যু ঘটানোর ধারা। তবে সব ক্ষেত্রে পারবেন না। 6টা বিষয় যদি আপনার দেহের সাথে বা অপরের দেহের সাথে ঘটে, 6টা বিষয় স্পেসিফিক,
সেই 6টা বিষয়ের ক্ষেত্রে আপনি তাকে মেরে ফেলতে পারবেন, কোনো অপরাধ হবে না। ছয়টা বিষয়ের ক্ষেত্রে এই 6টা অ্যাটাক যদি আপনার শরীরে বা অপরের শরীরে হয়, শুধুমাত্র এই 6টা অ্যাটাকের ক্ষেত্রে আপনি ওই লোকটাকে যে অ্যাটাক করবে তাকে মেরে ফেললেও অপরাধ হবে না। এর বাইরের কোনো কিছু ক্ষেত্রে ঘটালে সেটা কিন্তু অপরাধ হয়ে যাবে। 100 ধারাটা কি দেহের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে, ডাইরেক্ট মৃত্যু, কোনো কথা নাই। 100 ধারায় দেহের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, আর 103 ধারায় সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। তাহলে 100 ধারার 6টা পয়েন্ট আমরা একটু বুঝি, তারপরে এই ক্লাস থেকে আমরা চলে যাব। সবাই একটু শোনেন, কিছু বলা লাগবে না প্লিজ। 100 ধারায় বলছে যে ক্ষেত্রে দেহের প্রতি যে ক্ষতির হাত থেকে, নিজের দেহকে অথবা অপরের দেহকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য, অথবা দেহের প্রতি আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে নিম্নোক্ত 6টি ক্ষেত্রে, তবে সেটাও 99 ধারার শর্ত সাপেক্ষে। 1 নাম্বার ক্ষেত্র, এমন আক্রমণ বা এমন আঘাত কেউ আপনাকে করতে যাচ্ছে যেটা একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, বা মনে হচ্ছে যে এই আঘাতটা যদি আমাকে করতে পারে সে, আমার মৃত্যুই হবে আমার একমাত্র পরিণতি। ডাইরেক্ট গুলি শুট করা হয়েছে, মানে ধরা ঠেকানো হয়েছে, এই গুলি যদি বের হয় তাহলে কি আমার বাঁচারই আছে? আমি তো মনে মনে ধরেই নিতে হবে এই গুলি লাগলে আমি মরে যাব। এক নম্বর হচ্ছে এরূপ আক্রমণ, এমন একটা আক্রমণ করতেছে যা আতঙ্ক সৃষ্টি করতেছে যে এইটা মৃত্যু হবে একমাত্র পরিণতি। তারপর 2 নাম্বার হচ্ছে এরূপ আক্রমণ যেটা আতঙ্ক সৃষ্টি, মনে হচ্ছে যে গুরুতর জখম হবে একমাত্র পরিণতি। প্রথমটায় মৃত্যু হইতে পারে মনে হচ্ছে, দ্বিতীয়টায় গুরুতর জখম হইতে পারে মনে হচ্ছে। এই 6টা পয়েন্টই হচ্ছে আক্রমণ, এমন আক্রমণ যাতে মৃত্যু হইতে পারে মনে হচ্ছে, যেটা যদি আমি না ঠেকাই। দ্বিতীয়টা হচ্ছে এমন আক্রমণ যাতে আমার গুরুতর জখম হতে পারে। 3 নম্বর হচ্ছে ধর্ষণের অভিপ্রায় আক্রমণ, অর্থাৎ কোন একটা মেয়েকে ধর্ষণ করার জন্য আক্রমণ করা হচ্ছে, ধস্তাধস্তি করা হচ্ছে, তোরে কিন্তু বিভিন্ন চেষ্টা করতেছে, তাকে শোয়াই ফেললো, করলো, যে কোনো কিছু আক্রমণ চলতেছে, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ। 4 নম্বর হচ্ছে অপ্রকৃত কাম লালসা চরিতার্থ করার জন্য আক্রমণ। অপ্রকৃত কাম লালসা বোঝেন আপনারা, যেটাকে বলাৎকার বলা যেতে পারে, ঠিক আছে? অপ্রকৃত কাম লালসা, একটা পুরুষ একটা ছেলে শিশুকে অথবা একটা ছেলেকে জোর করতেছে তার সাথে অস্বাভাবিক কাজ করার জন্য, বা যে কোনো অপ্রকৃত, যা প্রাকৃতিক নিয়মের বাহিরে। অপ্রকৃত কাম লালসা চরিতার্থ করার অভিপ্রায় আক্রমণ করতেছে, সেক্ষেত্রে যদি এই যে আক্রমণ করতেছে তাকে মেরে ফেলা হয়, কোনো অপরাধ হবে না। 5 নম্বর হচ্ছে মনুষ্যহরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ করতেছে। আজ কোনো একটা লোককে অপহরণ করে নিয়ে যাবে, ভীষণভাবে টানা হেঁচড়া, ধস্তাধস্তি, আক্রমণ চলতেছে, তখন সে যদি কোনো একটা জিনিস দিয়ে আঘাত দেয় বা ছুরি মারে, যে কোনোভাবে যদি মৃত্যু ঘটাইয়াও ফেলে তাহলে অপরাধ হবে না। মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায়।
শেষেরটা হচ্ছে এরূপ পরিস্থিতিতে কাউকে অবৈধভাবে আটক রাখার অভিপ্রায় আক্রমণ, যাতে এরূপ আতঙ্ক সৃষ্টি করে যে সরকারি কর্তৃপক্ষে আশ্রয় লাভ করতে পারবে না। অর্থাৎ কোনো একটা লোককে অবৈধভাবে নিয়ে আটক রাখবে, সেই জন্য তার ধস্তাধস্তি আক্রমণ করতেছে, যাতে ওই লোকটা মনে করতে পারে যে আমাকে যদি ওই জায়গায় নিয়ে আটক রাখে তাহলে আমি কাউকে, এই সরকারি কর্তৃপক্ষ, পুলিশ, র্যাব, কাউকে আমি জানাইতে পারবো না, আমি কোনো সুযোগ পাবো না তাদেরকে জানানোর, আমাকে ওরা মেরে ফেলবে, কেউ জানবেও না। মনে করেন একটা জায়গায় নিয়ে গুম করার জন্য তাকে আক্রমণ করতেছে, তো সেই অবস্থায় যদি ওই লোক যে আক্রমণকারীকে যদি মেরেও ফেলে সেক্ষেত্রে অপরাধ হবে না। তাহলে 6টা বিষয়ের প্রথম 2টা সহজ। একটা এমন আক্রমণ মৃত্যু হইতে পারে একমাত্র পরিণতি, এমন আক্রমণ গুরুতর জখম হইতে পারে একমাত্র পরিণতি। আর 2টা আছে সেক্সুয়াল বিষয় নিয়ে, একটা ধর্ষণ, একটা হয়েছে কি অস্বাভাবিক বলাৎকার মনে করেন যে, অথবা অপ্রকৃত কামলালসা। একটা ধর্ষণে অভিপ্রায় আক্রমণ, একটা অপ্রকৃত কামলালসার উদ্দেশ্যে আক্রমণ, আর একটা অপহরণ, আর একটা গুম। 5 অপহরণ, 6 হচ্ছে গুম, গুম করার উদ্দেশ্যে বা কাউকে অবৈধভাবে আটক রাখার উদ্দেশ্যে, হ্যাঁ, কোনো আক্রমণ করলে সেই আক্রমণের বিরুদ্ধে যদি মৃত্যু ঘটানো হয় সেটা অপরাধ বলে গণ্য হবে না। তবে এই যে অধিকারটা প্রয়োগ করবেন সেটা অবশ্যই 99 ধারার শর্ত সাপেক্ষে। 99 ধারার, যেমন 99 করলো যে কি আছে, 4র্থ নাম্বার যে প্রয়োগের সীমার শেষেরটায় আছে কি, যতখানি ক্ষতি করা প্রয়োজন তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না। আপনাকে একটা লোক ধর্ষণ করতে আসছে, সে আপনাকে ধস্তাধস্তি আক্রমণ করতেছে, তখন আপনি পাশে থাকা একটা জিনিস দিয়ে তার মনে করেন কানের কাছে একটা আঘাত করলেন, সাথে সাথে লোকটা মরে নাই কিন্তু অজ্ঞান হয়ে গেছে, তার হাত পা কর্মশক্তি হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, একবারে সেন্সলেস, অজ্ঞান হয়ে গেছে। তখন তো সে আপনাকে এমনি, আর তার কোনো শক্তি নাই, আপনি আস্তেই উঠে গেলেন, কিছুই হলেন। এই অজ্ঞান হওয়ার পরেও তারপর কি আপনি তাকে মেরে ফেলতে পারবেন? এটাকে আইন সমর্থন করবে? এই জন্য বলছে যতটুকু ক্ষতি করা প্রয়োজন তার বেশি অধিকার প্রয়োগ করা যাবে না। যদি এমন হয় যে কোনো অবস্থায় আক্রমণ থেমে গেল, আপনার কোনো তেমন একটা ক্ষতি হয় নাই, থেমে গেল, তখন কিন্তু আরো অধিকার প্রয়োগ করা যাবে না। 100 ধারা আমরা পাইলাম দেহের প্রতি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে 6টি ক্ষেত্রে। একটা হচ্ছে এমন আক্রমণ যা আমি প্রতিহত না করলে আমার মৃত্যু হতে পারে, এমন আক্রমণ যা প্রতিহত না করলে আমার গুরুতর জখম হতে পারে, ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ, অপ্রকৃত কামলালসার উদ্দেশ্যে আক্রমণ, মনুষ্যহরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ, আর অবৈধভাবে আটকের উদ্দেশ্যে আক্রমণ। এই 6টা ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে, তবে 99 ধারার শর্ত সাপেক্ষে। আপনারা 100 ধারাটা যারা নতুন পুরাতন সবাই মোটামুটি একটু আয়ত্তে আসছে কিনা, 6টা পয়েন্ট সবাই একটু কমেন্ট করেন প্লিজ, দেখি আপনারা বুঝতে পারছেন কিনা প্লিজ।
সত্যজিৎ বিশ্বাস। একজনে বুঝতে পারছেন, আর কেউ বোঝেন নাই? মৃদুল বিশ্বাস দাদা, আপনার কিছু মতামত চাচ্ছি। সো এইভাবে আমরা প্রতিদিন ক্লাসে নতুন নতুন কিছু শিখব। সবাই নোট করবেন, হাইলাইট দিয়ে হাইলাইট করে রাখবেন, পড়বেন, রিভিশন দিবেন। তো আজকের মতো সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল, আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। সবাই পড়ার প্রতি ভালোবাসা রাখেন এবং মেইন ধারাগুলো আপনি জাস্ট আয়ত্ত করে ফেলার চেষ্টা করেন, আপনাকে কেউ আটকাতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ, শুভরাত্রি।